গত 14ই নভেম্বর বেরিয়ে পড়েছিলাম পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম স্থান 12,000 ফিট ওপরে সান্দাকফু ভ্রমণে। আর আগের 3টে পর্বে আমি দেখিয়েছি সান্দাকফু অবধি পৌঁছানোর সম্পূর্ণ তথ্য আর তার অপরূপ সৌন্দর্য। আর আজকের এই পর্বে দেখাবো সান্দাকফুর সেরা জায়গা আল। এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, এটা আল। এই জায়গাটার নাম আল। এখান থেকে 360 ডিগ্রি ভিউ সব পিক দেখা যাবে এবং সেই আলে দাঁড়িয়েছি। এখান থেকে একটা অনবদ্য সানসেট দেখা যায় এবং অলরেডি মেঘের খেলা আমি দেখাবো। ক্লাসিক এবং সান্দাকফুর এটাই সেরা জায়গা, এটাই সেরা ভিউ পয়েন্ট। সেই আলে দাঁড়িয়ে আছি আর সামনে মেঘের খেলা দেখাই। বাপ রে বাপ, কি অপূর্ব! এ ক্লাস এই মেঘ, বাপ রে বাপ, সব কটা পিক দেখা যাচ্ছে। বাঁকালু, এদিকে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে এভারেস্ট। এইটা পুরো এই এভারেস্টের চূড়া। ক্লাস বিউটিফুল। আর মেঘের খেলা ক্লাসিক লাগছে। এভারেস্ট, এদিকে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, সব 6 স্টার বলে এই পিককে। এ ক্লাস। আর এই সেই মেঘের খেলা দেখুন, মেঘের খেলাটা। কালীপোখরি থেকে সেই শেষ 7 কিলোমিটারের ভয়ঙ্কর রাস্তা ক্রস করে আমরা যখন সান্দাকফু পৌঁছেছিলাম তখন ভুলে গিয়েছিলাম আমাদের রাস্তার কষ্ট। সেই এক হাত দূরে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট দেখে আমরা তখন ভীষণ মুগ্ধ। আর আমরা আমাদের সেই হোমস্টে নমবুদ্ধতে কোনো রকমের লাগেজ রেখে লাঞ্চ করে ছুটে গিয়েছিলাম সেই সান্দাকফুর সেরা জায়গা আলের সানসেট দেখতে। এই 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আল সান্দাকফুর সেরা জায়গা। আর এই জায়গা থেকে যে সানসেটটা আমরা দেখেছিলাম সেটা জীবনে ভুলবার নয়। ঝকঝকে আকাশে ওই রকম 6 পিক্সের মাঝখান দিয়ে মেঘের মধ্যে সূর্যাস্ত, যা আমি জীবনে কোনো দিনও দেখিনি। আমার মনে হয় না এর থেকে ভালো সানসেট আর কোথাও হয়েছে। সান্দাকফু থেকে আলের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এই রাস্তা আপনি হেঁটেও যেতে পারেন, কিন্তু সমস্যা কনকনের ঠান্ডা আর পাহাড়ি রাস্তায় চড়ার অভ্যেস না থাকলে একটু কষ্টই হয়। যার জন্য আপনি যে গাড়িতে গিয়েছিলেন সান্দাকফু অবধি, সেই গাড়িতেই আপনি চলে আসুন আলে। অবশ্য এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই আলে আসার জন্য গাড়ি পিছু 1000 টাকা এক্সট্রা নেয় এই গাড়ির ড্রাইভাররা। এটা পুরো এই সান্দাকফু প্যাকেজের মধ্যে থাকে না, তাই আল আপনি হেঁটেও আসতে পারেন, আবার গাড়িতেও আসতে পারেন। কিন্তু আপনি এই আলে না এলে সান্দাকফু আসা কিন্তু বৃথা। এই আল থেকে যে সানসেটটা দেখবেন সেটাই সান্দাকফু ট্রিপের সেরা। তাই আলে আপনাকে সান্দাকফু এলে কিন্তু আসতেই হবে, এবং সেটা বিকেলবেলা 4:30 নাগাদ সানসেটের সময়। এই আল একটা বিশেষ ভিউ পয়েন্ট সান্দাকফুর মধ্যেই। আর এখান থেকেই সেই 360 ডিগ্রি ভিউ পুরোটা দেখা যায় এবং হিমালয়ের এই 6 পিক্স ক্লিয়ার দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এখানকার যে সানসেট, মেঘের মধ্যে যে কালার চেঞ্জ, আর কাঞ্চনজঙ্ঘায় যখন আলোর রিফ্লেকশনে কালার চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু দেখবার মতো। আমরা পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ, আর তারপরে আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছিল সেই সানসেটের খেলা। আর যত সানসেট গভীর হতে শুরু করলো, তত মেঘের খেলা আর মেঘের মধ্যে এই কালার চেঞ্জ কিন্তু দেখবার মতো হতে শুরু করলো। গিজগিজ করছে তখন আলে পর্যটকদের ভিড়, আর সবাই ক্যামেরা তাক করে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই সানসেটের দিকে। মুখে কারোর কথা নেই, চোখ শুধু সেই পাহাড়ের দিকে। অবাক দৃষ্টিতে আমরা দেখে গেলাম ওই কনকনে ঠান্ডা আর হাওয়ার তীব্রতাকে উপেক্ষা করে সেই আলের সানসেট আর অপূর্ব কাঞ্চনজঙ্ঘা
এভারেস্টের মধ্যে সেই সানসেটের রোদ্দুর খেলা, রঙের খেলা। সান্দাকফু যারা ঘুরতে আসবেন তারা সবাই ভুলে যাবেন এই সান্দাকফুর সমস্ত কষ্ট যখন আল থেকে আপনি এই এক অপরূপ সানসেট দেখবেন। এই হিমালয়ের চূড়ায় সানসেটের যে রূপ আমরা দেখেছি সারা দুনিয়াতে কল্পনা করা যায় না। আমি মনে করি সারা বিশ্বে এত ভালো সানসেট কোথাও দেখা যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আলে তখন আমরা সবাই যখন মুগ্ধ হয়ে এই সানসেট দেখছি আর সন্ধে আস্তে আস্তে ঘনিয়ে আসছে, তখন কিন্তু টেম্পারেচার বলছে 2 ডিগ্রি, এবং কাঁপতে কাঁপতে এবং পর্যাপ্ত শীতের সেই রকম গার্মেন্টস না থাকাতে তখন কিন্তু আমাদের হালত খুব খারাপ, কিন্তু কেউ এক চুল লড়েনি সানসেট কমপ্লিট হওয়া অবধি। অসাধারণ এই সানসেটটা দেখতে দেখতে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের এই পুরো সফরের কষ্ট, যন্ত্রণা। এবং আমি নিশ্চিত এই সানসেট যে কোনো লোক মুগ্ধ হয়ে দেখবে এবং তার সমস্ত কষ্ট, দুঃখ এই পার্টিকুলার মোমেন্টে সে ভুলে থাকবে। অসাধারণ এই সানসেট, সান্দাকফুর সেরা মুহূর্ত। তাই আপনাকে সান্দাকফু ট্রিপে এলে আলে কিন্তু আসতেই হবে, না হলে সান্দাকফু ট্রিপ পুরোটাই বৃথা। সান্দাকফু ট্রিপে আমরা এসেই শুনেছিলাম যে এই সফরের সেরা জায়গা ফালুট, কিন্তু ফালুটে যাওয়া সম্ভব ছিল না, কারণ ফালুটের রাস্তা তখন বন্ধ আর ট্রেক করে প্রায় 21 কিলোমিটার আপ ডাউন করা অসম্ভব। শুনেছি এখানে ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট পুরো রেঞ্জ কিন্তু ক্লিয়ার দেখা যায়, কিন্তু এই আলে এসে আমরা ফালুট না যাওয়ার দুঃখ একেবারে ভুলে গিয়েছিলাম। ঘড়িতে তখন বাজে প্রায় 5:30, সানসেট প্রায় শেষের দিকে। তখনও আমাদের কিন্তু বিস্ময়ের ঘোর কাটছে না। যত ট্যুরিস্ট ওখানে ছিল তারা সবাই আপন মনে নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কি দেখলাম। মনে পড়ে যাচ্ছিল সেই কথা, যাহা দেখিলাম জন্মে জন্মান্তরেও ভুলিব না। সত্যি তাই, এই সানসেট আমাদের কাছে সেরা মুহূর্ত এবং স্মরণীয় মুহূর্ত। সারা জীবন এই সানসেট ভোলার নয়। যারা প্রকৃতি ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তারা সান্দাকফুতে অবশ্যই আসুন আর এসে এই সানসেট দেখে যান। এখনও এখানে অনেক ট্যুরিস্ট ছিল যারা ট্রেক করে মানেভঞ্জন থেকে সান্দাকফু আসে। এই মুহূর্তে আলে যা সানসেট দেখেছি জন্মে জন্মান্তরে বলা যাবে না। এই জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ও ছবিতে তুলেছি, ভিডিও করেছি, সব করেছি, কিন্তু সেটা আর চোখে যেটা দেখেছি সেটার মধ্যে কী যে দেখেছি এর চিন্তার বাইরে। আর এখন এই মেঘের মধ্যে দিয়ে চাঁদ উঠছে, এদিকে এখনো সানের রিফ্লেকশন রয়ে গেছে মেঘের মধ্যে, এক অনবদ্য। আর প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, কনকন করছে। পেছনে দেখুন আকাশের মধ্যে রেনবো কালার চলে এসছে। এ যে কী জিনিস ভুলবার নয়। সান্দাকফুর সেরা জায়গা এই আল, বিকেলবেলার সানসেট অসাধারণ। এটা দেখার জন্য বারবার ছুটে আসা যায়। বিরাট কপাল আমাদের, পুরো ক্লিয়ার দেখেছি। এবার আমরা ফিরবো হোটেলের দিকে। আর যা ঠান্ডা, থাকা যাচ্ছে না বাইরে। দেখতে থাকুন, আবার কাল সকালবেলা আপনাদের সামনে আসবো। অসাধারণ কিছু দৃশ্য দেখলাম আজকে, সব ছাড়বো সামনে। আর পুরো সান্দাকফু এই ট্যুরের পুরো ডিটেলস A to Z আমি জানিয়ে দেবো, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচা, সমস্তটা। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আলের সানসেট দেখে এবার আমাদের ফেরার পালা আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টে ছিল সান্দাকফুতে নমবুদ্ধ। আর এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি কিছু সতর্কবার্তা। সান্দাকফু আসতে গেলে আপনাকে কিন্তু কষ্ট ভীষণভাবে করতে হবে, কারণ টুমলিংয়ের পর থেকেই রাস্তা খারাপ শুরু হতে করে। আর কালীপোখরির পর রাস্তা তো ভয়ঙ্কর খারাপ। যে রাস্তায় যাদের সামান্যতম শারীরিক প্রবলেম আছে তাদের জন্য এই ট্রিপ কিন্তু ভয়ঙ্কর। বিশেষ করে
যারা অ্যাজমার পেশেন্ট এবং আর্থারাইটিস বা স্পাইনের প্রবলেম আছে। এই ভয়ঙ্কর রাস্তায় তাদের কিন্তু ক্ষতি হতে পারে। আর যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু ব্রিথিং প্রবলেম, প্রচণ্ড ঠান্ডা এবং সান্দাকফুতে অসম্ভব ধুলো, যার জন্য এটা কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর ট্রিপ। আর একটা প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, সান্দাকফুতে অনেকগুলো হোমস্টে থাকলেও সানরাইজ ছাড়া বাকি হোমস্টেগুলো একটাও স্ট্যান্ডার্ড নয়। আমরা ছিলাম নমবুদ্ধ, একেবারেই রেকমেন্ডেড নয়। অসম্ভব কষ্ট হয়েছে সারা রাত্রির কনকনের ঠান্ডায়, কারণ এখানে ন্যূনতম ফেসিলিটিসও থাকে না। সামান্য একটা বেডে দুটো কম্বল আর একটা বালিশ দিয়ে ছেড়ে দেয়। আর টয়লেটে কোনোভাবেই ফ্ল্যাশ নেই কোমোডে, এবং গিজারের কোনো প্রশ্নই ওঠে না। গরম জল নিলে কিনতে হয় 200 টাকা দিয়ে। তাই সানরাইজ ছাড়া যারা এখানে অন্য হোমস্টে নেবেন তাদেরকে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে যে একটা দিন আমাদের কষ্ট করতে হবে। তবে এর মধ্যেও একটা ভালো দিক যে এদের রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টে খাবার কোয়ালিটি কিন্তু সবকটা হোমস্টেরই ভালো। তাই আমরা সবাই যারাই ওই ট্রিপে যায় তারা বেশিরভাগ সময়টা এই রেস্টুরেন্টে বসেই কাটিয়ে দেয়, শুধু রাত্রিরে শুতে যায় হোমস্টের ঘরে। আর এইসব হোমস্টেতে চার্জ মোটামুটি রুপিস 1800 থেকে 1900 টাকা পার হেড, ফুডিং অ্যান্ড লজিং অ্যান্ড ফুড। সান্দাকফু সফরের এটাই সব থেকে কষ্টকর দিক যে আপনি রাত্রিবেলা কনকনের ঠান্ডাতেও ঘরের মধ্যে কিন্তু বিরাট কিছু ফেসিলিটিস পাবেন না, এবং বেশ ঠান্ডা লাগে, সেই মেনেই আসতে হবে। আমরা ব্রেকফাস্ট করবো এখানে এই নববুদ্ধ রেস্টুরেন্টে। একমাত্র এই রেস্টুরেন্ট আর এই খাওয়া দাওয়ার কোয়ালিটিটাই ভালো, বাকি কিছু সেরকম না। এখানে এলে জানতে হবে, কষ্ট করতে হবে, শুধু খাওয়া দাওয়াটাই এখানে একটু স্ট্যান্ডার্ড। এই রেস্টুরেন্টটা সুন্দর। আমাদের এখন ব্রেকফাস্টে খাবো এই লুচি, একটা ফ্রাইড রাইস টাইপ কিছু দিয়েছে, ছোলার ডাল না, এটা চানা মটর আর ডিম সেদ্ধ খেয়ে আমরা বেরিয়ে যাবো মানেভঞ্জ। ছোলা বাটোরা টাইপ রেস্টুরেন্টটা খারাপ না, বাকি কষ্ট কর। ঠিক 9:15 বাজে, আমরা এবার বেরিয়ে যাব সান্দাকফু ছেড়ে মানেভঞ্জনের দিকে। আর আজকে আমাদের আর একটা নতুন ডেস্টিনেশন আছে কার্শিয়াং। কার্শিয়াংয়ে এর থেকে একটু ওপরে শিবখোলা কাছে গিড্ডা পাহাড়ে টি নেস্ট হোমস্টে, ভীষণ সুন্দর, অসাধারণ জায়গা, পুরোটাই করব। কিন্তু তার আগে সান্দাকফুকে বিদায় দিই। অসাধারণ কালকে সানসেট দেখেছি, তার আগে সানরাইজও দেখেছি, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু ঝকঝকে আকাশে দেখেছি। প্রচণ্ড ঠান্ডা পেয়েছি রাত্রিবেলা। সেই প্রথমে ভেবেছিলাম তুষার ঝড়, বেরোনোর ক্ষমতা ছিল না, শো আওয়াজের সেই অসম্ভব ঝোড়ো হাওয়া। আর এখন আমরা বেরিয়ে যাব, ঝকঝকে আকাশ, এই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার পাশেই মাকালু, তার পাশে দূরে এভারেস্ট, যেটা ক্যামেরাতে আসবে না, ভালো ক্যামেরা না হলে DSLR ছাড়া। অসাধারণ একটা দৃশ্য, বিউটিফুল জায়গা। কিন্তু যারা সান্দাকফু ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত। এখানে হোমস্টেতে কিন্তু থাকার জন্য খুব মিনিমাম ফেসিলিটিস, সেটা মানিয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়া খারাপ না এখানকার কোনো হোমস্টেতেই, খাওয়া দাওয়া রেস্টুরেন্টটা ভালো, কিন্তু রুম বা অন্যান্য ফেসিলিটিস কিন্তু বিরাট কিছু নয়, সেটা মানিয়ে নিয়েই কিন্তু থাকতে হবে। আজকে আমার সান্দাকফু থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে কার্শিয়াংয়ের পথে মানেভঞ্জনে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। বহুদিনের স্বপ্ন পূরণের পর এই সান্দাকফু ট্রিপ থেকে এবার আমাদের ঘরে ফেরার পালা। 4টে পর্বে চেষ্টা করেছি আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরার। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আজকে আমরা এবার সান্দাকফু থেকে বেরিয়ে পৌঁছে যাব আর এক নতুন গন্তব্য, এক অচেনা অজানা কার্শিয়াংয়ের পথে। অসাধারণ এই কার্শিয়াংয়ের সমস্ত তথ্য আর সমস্ত দ্রষ্টব্য স্থান নিয়ে আর এক অসাধারণ হোমস্টে, টি নেস্ট হোমস্টে গিড্ডা পাহাড়ের নিয়ে আমি আসছি পরের পর্বে, কার্শিয়াং দ্য বিউটিফুল আর টি নেস্ট হোমস্টে নিয়ে।
দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাপার ইন্ডিয়া। আজকে এখানেই শেষ। গুড নাইট।